নমস্কার বন্ধুরা, আমি হিমাদ্রি আর আপনারা দেখছেন ভূগোল যখন ভাবায়। এসএলটিএসটি অনলাইন ক্লাসের তৃতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সৃষ্টির রহস্য আজও কিন্তু অনাবৃত। সৃষ্টির যিনি স্রষ্টা, তার শিল্পকলা, তার নৈপুণ্যতা আমাদের আজও কিন্তু ধরাছোঁয়ার বাইরে। আমরা বিভিন্ন সময় দেখেছি যে বিভিন্ন ধর্মীয় যে গ্রন্থ রয়েছে বা পুরাণ রয়েছে, সেখানে যেমন বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সৃষ্টিকে ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে, ঠিক তেমনই আবার কিন্তু বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকেও কিন্তু বিভিন্ন তত্ত্বের মাধ্যমে কিন্তু দৃষ্টিপাত করার চেষ্টা করা হয়েছে। এই বিজ্ঞান এবং পুরাণের দান্দিকতার মাঝেও কিন্তু আজও সমানভাবে কিন্তু এই রহস্য প্রাসঙ্গিক রয়েছে। এই পুরাণ নিয়ে যখন কথা বললাম, তখন না বললেই নয় যে হিন্দু ধর্মের প্রাচীন গ্রন্থ অর্থাৎ যেটা ঋগ্বেদ, সেই ঋগ্বেদে যদি আমরা দেখি, সেখানে এক জায়গায় বলা হয়েছে যে সৃষ্টির প্রকাশ ঘটেছিল কিন্তু হিরণ্যগর্ভ বলে কিন্তু এক প্রকার অণ্ড বা ডিম থেকে। এটা একটা মহাজাগতিক বলেই কিন্তু বলা হয়েছিল, মহাজাগতিক অণ্ড বা ডিম থেকে। আবার যদি আমরা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির কথা বলি, তাহলে আমরা কিন্তু ওই হট অরিজিন কনসেপ্ট বা কোল্ড অরিজিন কনসেপ্ট বা বুফেনের মতবাদ, নেবুলা মতবাদ, তারপর আমরা দেখেছি যে গ্রহকণিকা মতবাদ এবং সবশেষে বিগ ব্যাং থিওরি ইত্যাদির আলোকপাতের ফলেও কিন্তু এখনও সৃষ্টির রহস্য কিন্তু আমাদের কাছে বারবার কিন্তু প্রশ্নচিহ্ন তুলে ধরে। এবং এই হিন্দু ধর্মের যে পুরাণ, সেখানে কিন্তু আমরা যে লোক বা জগৎ, 14টা লোক বা জগতের কথা কিন্তু আমরা দেখেছি। সেই 14টার মধ্যে 7টা হচ্ছে যে ঊর্ধ্বলোক আর 7টা হচ্ছে যে নিম্নলোক। ঊর্ধ্বলোক 7টার মধ্যে যেগুলো রয়েছে সেগুলো হলো ভূ অর্থাৎ ভূমি, ভুব অর্থাৎ বায়ু, তারপর রয়েছে স্ব অর্থাৎ স্বর্গ, যেখানে দেবতারা বসবাস করেন, তারপর রয়েছে মহ অর্থাৎ যেখানে ঋষিরা বসবাস করেন, তারপর রয়েছে জন, তারপর তপ এবং তারপর হচ্ছে সত্য অর্থাৎ সত্য বলতে যেখানে কিন্তু ব্রহ্মাদেব বসবাস করেন। এবং এই যে ঊর্ধ্বলোক, এই 7টা লোকের একদম নিচের স্তরের কথা বলা হয়েছে, যেখানে কিন্তু রয়েছে কিন্তু ভূ অর্থাৎ পৃথিবী। আবার যদি আমরা নিম্নলোকের কথা বলি, তাহলে সেখানেও আমরা 7টা লোক দেখব। সেখানে বলা হয়েছে অতল, বিতল, তারপর রয়েছে সুতল, তারপর রয়েছে রসাতল, তারপর রয়েছে তলাতল, তারপর রয়েছে মহাতল এবং সবশেষে রয়েছে কিন্তু পাতাল। এবং এক্ষেত্রে বলা হয় যে মানুষ কিন্তু একমাত্র পৃথিবীতেই বসবাস করে এবং মানুষ পরলোক গমন করার পর, মানে তার মৃত্যুর পর, তার আত্মা কিন্তু এই বাকি লোকগুলোতে থেকে থাকে। তো আজকে এই পুরাণ এবং যে সৃষ্টির রহস্য, সেখান থেকে শুরু করলাম এই কারণে। আজকেও কিন্তু আমরা এই যে নিম্নতলের কথা বললাম, যেখানে আমরা পাতালের কথা বললাম, আমরাও কিন্তু এই পাতালের দিকে একটু আলোকপাত করার চেষ্টা করব। আমরা যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব সেটি হচ্ছে যে রক্স, শিলা, যার উৎপত্তি, অরিজিন, টাইপস অ্যান্ড ক্যারেক্টারিস্টিক। এবং এই শিলার মধ্যে কিন্তু কোথাও আমরা ওই পাতাল শব্দটা বা পাতালিক শব্দটা কিন্তু পাবো, তাই আমরা এখান থেকে শুরু করলাম। তো চলুন একদম প্রথমে আমরা জেনে নিই যে শিলা কাকে বলে। শিলা কাকে বলে বলতে গেলে আমাদের প্রথমেই যেটা না বললে নয়, সেটা হচ্ছে যে একদম স্বাভাবিকভাবে শিলা হচ্ছে যে ভূত্বকের সমগ্র অংশ যা দিয়ে গঠিত, তাকেই আমরা সহজ ভাষায় শিলা বলতে পারি। আবার ভূতাত্ত্বিকদের ভাষায় যদি আমরা বলি, তাহলে এক বা একাধিক খনিজ উপাদানের মিশ্রণে কিন্তু গঠিত হয় কিন্তু শিলা। আবার আমরা বলতে পারি যে শিলা সেটা কঠিন হতে পারে, কোমল হতে পারে। এবং এক কথায় যদি আমরা বলি, তাহলে এক বা একাধিক খনিজ উপাদানের সমন্বয়ে গঠিত, দৃঢ়, সংঘবদ্ধ, কঠিন বা কোমল, যা দিয়ে ভূত্বক গঠিত হয়, তাকে কিন্তু আমরা শিলা বলতে পারি।
তো এখানে একটা প্রশ্ন হলো, যখনই আমরা শিলা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি তখনই কিন্তু চলে আসছে খনিজ। তাহলে আমরা খনিজ কাকে বলবো? না, কতগুলো প্রাকৃতিক যে মৌলিক পদার্থ, সেই মৌলিক পদার্থগুলোর প্রাকৃতিক উপায়ে যখন পরস্পর মিলিত হয়ে একটি যৌগিক পদার্থ গঠন করে তাকে আমরা বলছি কি? খনিজ। এই খনিজ জানতে গিয়ে আমাদের কিন্তু আবার সামনে চলে এলো আর একটা প্রশ্ন চিহ্ন, সেটা কি? না, তাহলে আমাদের জানতে হবে মৌলিক পদার্থ কি। মৌলিক পদার্থ কি? না, মৌলিক পদার্থ হলো সেই অংশ যে পদার্থকে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভাজিত করলেও সব বিভাগগুলোর মধ্যে কিন্তু তার বৈশিষ্ট্যগুলো আমরা পেয়ে থাকি। সেই পদার্থকেই বলছি কিন্তু আমরা মৌলিক পদার্থ। অর্থাৎ যত আমরা টুকরো টুকরো করবো প্রত্যেকটা টুকরোর মধ্যে কিন্তু তার বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাবো, সব গুণাগুণগুলোই কিন্তু উপস্থিত থাকবে, তাকে কিন্তু বলছি আমরা মৌলিক পদার্থ। এই মৌলিক পদার্থের সংখ্যা পৃথিবীতে কতগুলো? এখনও পর্যন্ত আমরা জানি এই মৌলিক পদার্থের সংখ্যা কিন্তু 118টি রয়েছে, আবিষ্কৃত হয়েছে 118টি। তার মধ্যে প্রাকৃতিক নেচার থেকে যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে 94টি এবং কৃত্রিমভাবে পাওয়া গিয়েছে কিন্তু 24টি। এই মিলে কিন্তু মোট হচ্ছে 118টি কিন্তু মৌলিক পদার্থ রয়েছে। এবং এই মৌলিক পদার্থগুলো কি? না, মৌলিক পদার্থগুলো কিন্তু যে অণু দ্বারা গঠিত, সেই অণুগুলো একটি অণু কিন্তু আবার একাধিক পরমাণুর সমন্বয়ে কিন্তু গঠিত হয়। যেমন আমরা উদাহরণ হিসেবে বলি যে মৌলিক পদার্থগুলোর কিন্তু একটা তার সংকেত থাকে, এবং যেমন অক্সিজেন আমরা তার যদি সংকেত দেখি তাহলে O2। সেক্ষেত্রে আমরা দেখব যে অক্সিজেনের দুটি সমান পরমাণু, দুটো O মিলে তৈরি হয়েছে কিন্তু একটা অণু O2। তাহলে পরমাণু কি? একদম অণু হচ্ছে একদম স্মলেস্ট ইউনিট, একদম ছোট্ট একক, একদম সব থেকে ছোট্ট একক। আর পরমাণু কি? পরমাণু হচ্ছে যে রাসায়নিক ক্ষুদ্র একক, যার কিন্তু বাস্তবে কোনো অস্তিত্ব নেই, স্বাধীন অস্তিত্ব নেই, সেটা কিন্তু রাসায়নিক কিন্তু বিক্রিয়ায় কিন্তু অংশগ্রহণ করতে পারে। অর্থাৎ যদি আমরা ছবিতে দেখি তাহলে দেখতে পাবো যে এটা একটা অক্সিজেন। এই অক্সিজেনের মধ্যে কিন্তু আমরা দেখছি যে দুটো পরমাণু রয়েছে এবং একটা অণুকে কেন্দ্র করে দুটো পরমাণু কিন্তু অবস্থান করছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পরমাণু থেকে আমরা অণু থেকে আমরা দেখতে পাচ্ছি যে মৌলিক পদার্থ, এবং মৌলিক পদার্থ থেকে দেখতে পাচ্ছি কিন্তু খনিজ, এবং খনিজ থেকে গঠিত হচ্ছে কিন্তু শিলা। তাহলে আমাদের কিন্তু এই পুরো বিষয়টা কিন্তু একটু মাথায় রাখতে হবে। এবার দেখে নিই আমরা যে এই যে 118টা যে মৌলিক পদার্থ রয়েছে তার মধ্যে সব থেকে কিন্তু বেশি পরিমাণে রয়েছে ব্রহ্মাণ্ডে হাইড্রোজেন এবং হিলিয়াম। এর পরিমাণ কিন্তু সর্বাধিক রয়েছে। কেন হাইড্রোজেন এবং হিলিয়াম সর্বাধিক রয়েছে? কারণ আমরা জানি যে বিস্ফোরণ তত্ত্বের কথা বলা হয়, যে বিস্ফোরণের ফলে সৃষ্টি হয়েছে বলা হয়, তখন কিন্তু প্রাথমিকভাবেই কিন্তু এই দুটো গ্যাসের কিন্তু যে উৎপত্তি সেটা কিন্তু বেশি মাত্রায় ঘটেছিল। এবং আমরা যদি ক্রাস্ট ভূত্বকের রেসপেক্টে দেখি, শতাংশের হারে যদি দেখি আমরা যে ভূত্বকে প্রাকৃতিক যে মৌলিক পদার্থগুলো রয়েছে তার পরিমাণ কিভাবে রয়েছে, তাহলে আমরা দেখব সবথেকে বেশি রয়েছে অক্সিজেন, যার শতাংশ প্রায় 46%। তারপর কিন্তু রয়েছে সিলিকা, যার শতাংশের হারে প্রায় 26%। তারপর রয়েছে অ্যামোনিয়াম, যার পার্সেন্টেজ প্রায় 9%। তারপর রয়েছে আয়রন, যেটা 5%। তারপর রয়েছে সোডিয়াম 3%, পটাশিয়াম 3%, এছাড়া ম্যাগনেসিয়াম 2%, এবং আরও অন্যান্য উপাদান মিলে রয়েছে কিন্তু 2%। তাহলে ভূত্বক কিন্তু মৌলিক পদার্থের রেসপেক্টে কিন্তু এই পার্সেন্টেজে কিন্তু আমরা উপস্থিতি দেখে থাকি। এরপর আমরা চলে যাই যে আমরা খনিজ বলেছি যে এক বা একাধিক মৌলিক পদার্থের সমন্বয়ে কিন্তু গঠিত হয়। কখনো কখনো আমরা দেখতে পাই যে একটি মাত্র মৌলিক পদার্থ নিয়েই কিন্তু একটি মিনারেল গঠিত হয়। সেই মিনারেলগুলোকে আমরা বলে থাকি কি? মৌলিক খনিজ। তার সংখ্যা কতগুলো? 32টি খনিজ আছে যেটা কিন্তু মৌলিক, অর্থাৎ একটাই মাত্র কিন্তু যে মৌলিক পদার্থ রয়েছে সেটা নিয়ে কিন্তু গঠিত হয়, এবং বাকি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু যৌগিক খনিজ। এই মৌলিক খনিজের মধ্যে যদি আমরা উদাহরণস্বরূপ বলি তাহলে আমরা দেখতে পাবো এখানে হীরক রয়েছে। হীরক হচ্ছে কার্বনের একটা যে মৌল রয়েছে, সেখান থেকে শুধুমাত্র কার্বন দিয়েই হীরক গঠিত হয়েছে। সোনা হচ্ছে যে Au থেকে, অর্থাৎ
ইউরাম যেটাকে বলা হয়, যেটা একটা ল্যাটিন শব্দ, রূপা এজি থেকে, এবং আমরা তামা যদি দেখি তাহলে দেখব সিউ থেকে, অর্থাৎ কিউপ্রাম থেকে কিন্তু এসেছে। এবং এই অংশগুলো, এই খনিজ শিলা যে আমরা বলেছি এক বা একাধিক খনিজ সমন্বয়ে গঠিত, তাহলে কিছু কিছু আমরা শিলা দেখব যেগুলো কিন্তু একটা খনিজের সমন্বয়েই গঠিত। যেমন আমরা যদি দেখে থাকি যে ক্যালসাইট হচ্ছে একটি খনিজ, এবং সেখান থেকে কিন্তু যে চুনাপাথর গঠিত হয় সেটা কিন্তু এই ক্যালসাইট থেকেই কিন্তু গঠিত হয়। চুনাপাথর আমরা জানি যে একটা শিলা, তাহলে কখনো কখনো একটা খনিজ থেকেই কিন্তু একটা শিলা গঠিত হতে পারে। তাহলে এই গেল কিন্তু আমাদের শিলার কনসেপ্ট। তাহলে শিলা জানতে গিয়ে আমরা প্রথমেই জানলাম কিন্তু একদম স্মলেস্ট ইউনিট পরমাণুর যার অস্তিত্ব নেই, সে অস্তিত্ব কার ওপর টিকে রাখে? একটা অণুর ওপর, যেটা সব থেকে ছোট অংশ এবং যার মধ্যে কিন্তু স্বাধীন কিন্তু অস্তিত্ব রয়েছে। এবং তারপর আমরা দেখেছি মৌলিক পদার্থর পর দেখেছি খনিজ, এবং খনিজের পর দেখেছি শিলা। এবার আমরা এই শিলা সংক্রান্ত কতগুলো টার্ম রয়েছে সেগুলো একটু জেনে নেব। লিথোলজি, যেখানে এই একই ব্যাপার, এগুলো আপনারা সমস্ত বইয়েই কমন পাবেন। লিথোলজি যেখানে শিলার উৎপত্তি থেকে শুরু করে তার বিন্যাস সব কিছু নিয়ে আলোচনা করা হয়। পেট্রোলজি, এটা জিওলজিক্যাল টার্ম, এই একই জিনিসকে পেট্রোলজি বলা হয়। আর মিনারোলজি, যেখানে মিনারেলগুলোকে নিয়ে আলোচনা করা হয় সেটাকে আমরা বলছি যে মিনারোলজি, যে সায়েন্স বা বিজ্ঞান বলে থাকি, যেখানে খনিজগুলো নিয়ে আলোচনা করা হয়। তাহলে আমরা এই জানলাম বেসিক কনসেপ্ট। এবার আমরা দেখে নেব যে এই যে খনিজের কথা বললাম, তাহলে রক ফর্মিং মিনারেলসগুলো কোনগুলো, শিলার উৎপত্তির জন্য কোন কোন মিনারেলগুলো মূলত কাজ করে থাকে। একদম দেখো, প্রথমে দেখবো আমরা ফেলসপার, পার্সেন্টেজে কত 51%, যেটা প্রায় অর্ধেকেরও বেশি। এটা আমরা কিসের রেসপেক্টে বলছি? এটা কিন্তু আমরা ট্রাস্টের রেসপেক্টে বলছি। তারপর কোয়ার্টজ প্রায় 12%, পাইরোক্সিন রয়েছে প্রায় 11%, তারপর অ্যাম্ফিবোলস রয়েছে প্রায় 5%, মাইকা রয়েছে, অভ্র রয়েছে 5%, ক্লে রয়েছে 5%, আদার যে সিলিকেটস এছাড়াও অন্যান্য সিলিকেটগুলো রয়েছে 3%, এবং নন সিলিকেট আরও রয়েছে আদার্স, সেগুলো হচ্ছে যে 8%। এই নিয়ে কিন্তু আমরা দেখব যে রক ফর্মিং মিনারেলগুলো কিন্তু এইভাবেই বিন্যস্ত রয়েছে। এবার শিলার উৎপত্তি এবং তার গঠন অনুযায়ী শিলাকে আমরা মূলত তিনটে ভাগে ভাগ করে থাকি। আমরা সবাই জানি কী কী তিনটে ভাগ হচ্ছে আগ্নেয় শিলা কি শুধুমাত্র আমরা আগ্নেয় শিলা বলি না, আগ্নেয় শিলাকে আমরা প্রাথমিক শিলাও বলে থাকি, কারণ এই শিলাই প্রথম উৎপত্তি লাভ করে, এবং একে প্রাইমারি রকও বলা হয়। তার সঙ্গে সঙ্গে একে কিন্তু পেরেন্ট রকও বলা হয় বা মাতৃশিলাও বলা হয়, কারণ এই শিলা থেকে কিন্তু অন্যান্য শিলাগুলো উৎপত্তি লাভ করে থাকে। আরেকটি কি পাললিক শিলা, যাকে আমরা স্তরীভূত শিলাও বলি, কারণ সেটা স্তরে স্তরে সঞ্চিত হয়। তার বৈশিষ্ট্যগুলো আমরা কিন্তু পরে যখন আলোচনা করব সেখানে যাব। এবং ফাইনালি সেটা হচ্ছে রূপান্তরিত শিলা, যেটা রূপান্তরিত হয়, সেটা আগ্নেয় শিলা থেকে হতে পারে, সেটা পাললিক শিলা থেকে হতে পারে, সেটা রূপান্তরিত শিলা থেকে হতে পারে। তাহলে এই তিনটে ভাগ, এবার আমরা ক্রমান্বয়ে পরপর তিনটে ধাপ আলোচনা করব। একদম প্রথমে যেটা, এই অংশটা আমাদের সবথেকে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ অংশ, এই অংশটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এইটা যদি আমরা বুঝে নিই তাহলে এই শিলার যে ক্লাসিফিকেশান বা তার যে ক্যারেক্টারিস্টিক, সেগুলো কিন্তু আমাদের মনে রাখতে কোনো অসুবিধা হবে না। এই তিনটে শিলার মধ্যে কিন্তু যে আগ্নেয় শিলা, এই পোর্শনটাই আমাদেরকে একটু বিস্তারিত পড়তে হবে। পাললিক শিলা সম্পর্কে আমাদের সাধারণ একটা ধারণা রয়েছে, এবং রূপান্তরিত শিলা সম্পর্কেও ধারণা রয়েছে। তাহলে একদম যেহেতু আগ্নেয় শিলা প্রথম উৎপত্তি লাভ করছে, এখানেই কিন্তু আমাদের মূল ফোকাসটা থাকবে। একদম প্রথমে দেখুন আগ্নেয় শিলা রেখেছি, তার উৎপত্তি রেখেছি। উৎপত্তির পরে শিলা উৎপত্তি লাভ করবে কোথা থেকে? হয় লাভা থেকে বা ম্যাগমা থেকে। লাভা উৎপত্তি লাভ করবে ম্যাগমা থেকে, এবং সেই লাভা থেকে কিন্তু আমরা দেখতে পাবো যে শিলার উৎপত্তি ঘটবে। এই লাভা ম্যাগমা কি না, যতক্ষণ সেটা কিন্তু ভূপৃষ্ঠের অভ্যন্তরে থাকছে তাকে আমরা বলছি ম্যাগমা। যখনই সেটা এই যে কালো দাগ টেনেছি, এটা হচ্ছে যে ভূত্বক, তার বাইরে যখনই চলে আসবে তাকে আমরা বলছি লাভা, আবার ভেতরে যখন থাকবে তাকে আমরা বলছি ম্যাগমা। এখানে একটা গাছ সিম্বল দিয়ে আমি দেখিয়েছি যে এটা বাইরে চলে আসছে। তাহলে ম্যাগমা কিভাবে থাকে? হাই টেম্পারেচার, পৃথিবীর অভ্যন্তরভাগে ম্যাগমা উত্তাপ বেশি হয় এবং সেখানে তাপমাত্রা অনেক বেশি থাকে। তার ফলে সেটা কী অবস্থায় থাকে? মোল্টেন অবস্থায় থাকে, গলিত অবস্থায় থাকে। এবং তারপর কি হয়, সেটা ধীরে ধীরে যত বাইরের দিকে আসতে থাকে
সেখানে কুলিং প্রসেস চলতে থাকে, ঠান্ডা হতে থাকে এবং সেটা কী হয়, ঠান্ডা হয়ে শীতল হয়ে কঠিন হয় এবং তারপর সেটা কিন্তু রকে পরিণত হয়। সেই রককে আমরা বলছি প্রাইমারি রক, যেটা কিন্তু ইগনিয়াস রক। ইগনিয়াস শব্দটা এটা এসেছে কিন্তু ইগনি অর্থাৎ ফায়ার, ল্যাটিন শব্দ ফায়ার থেকে এসছে, অর্থাৎ ওই আগুনের এখানে একটা সম্পর্ক রয়েছে বলে ইগনিয়াস রক এইরকম নামকরণ করা হয়েছে। তো এই যে পুরো ব্যাপারটা বললাম, একদম এইখানে আমাদের খুব কনসেন্ট্রেট দিয়ে একটু দেখে নিতে হবে। এই কুলিং সিস্টেমটাকে আমরা এখানে কতগুলো স্তরে দেখেছি কুলিং সিস্টেম। প্রথমে রেখেছি ক্রিস্টালাইন অর্থাৎ কেলাসি ভবন, কেলাস গঠন হয়। কি ক্লাস গঠন হয়, আমরা এই অংশটা দেখে এঁকেছি ক্রাস্ট, এই সমগ্র অংশটা হচ্ছে ক্রাস্ট, এর নিচে কিন্তু রয়েছে অ্যাস্তনোস্ফিয়ার। এই ক্রাস্টে আমরা 4টে পজিশন দিয়েছি, এ, বি, সি এবং ডি। আমরা জানি যে যত ভূঅভ্যন্তরে যেতে থাকি তত কিন্তু উষ্ণতা বৃদ্ধি পায় এবং উষ্ণতা বৃদ্ধি পায় তার সঙ্গে সঙ্গে চাপও বৃদ্ধি পায়, ফলে ভেতরে কিন্তু শিলা গলিত অবস্থায় থাকার সম্ভাবনা থাকে এবং যত বাইরে আসে সেটা কিন্তু তাপমাত্রা হারিয়ে সলিড ফর্মে হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে ডি স্থানে যে ম্যাগমা রয়েছে সেটা যখন সিতে আসবে তার টেম্পারেচার কী হবে, কমবে। আবার সি থেকে যখন বিতে আসবে তখন টেম্পারেচার আরও কমবে এবং বি থেকে যখন এতে আসবে তার টেম্পারেচার আরও কমবে এবং ফাইনালি যখন সেটা বাইরে চলে আসবে তাহলে টেম্পারেচার কিন্তু সব থেকে কম হবে। তাহলে কুলিং সিস্টেমটা কিন্তু এইভাবে হচ্ছে। এবার দেখা যাক ক্রিস্টালাইন কেলাসি ভবন কি, কেলাস কীভাবে ঘটে। যখন কোনো ম্যাগমা যখন বাইরে বেরিয়ে আসছে সেটা যদি সাডেনলি যদি বেরিয়ে আসে একদম ভূপৃষ্ঠে চলে এলো, তখন কি হবে, সেটা হঠাৎ করে যখনই অ্যাটমসফিয়ারের সংস্পর্শে চলে আসবে তার তাপ কিন্তু দ্রুত সেটা থেকে বেরিয়ে যাবে এবং সেটা কিন্তু খুব দ্রুত শীতল হবে। তার ফলে কিন্তু তার মধ্যে ক্রিস্টাল বা দানাগুলো কিন্তু আমরা লক্ষ্য করব না, বা থাকলেও কিন্তু তার পরিমাণটা কিন্তু খুবই কম হয়, ছোট ছোট দানা বিশিষ্ট হয়। কিন্তু আমরা দেখব যে যখন সেটা বি স্তরে যখন জমে যাচ্ছে বা সি স্তরে যখন জমছে বা ডি স্তরে যখন জমছে, তাহলে দেখব যে যত গভীরে জমবে তত কী হবে, সেটা কিন্তু তাড়াতাড়ি হবে না, সে অনেক সময় ধরে তাপ বিকিরণ করে করে কিন্তু শীতল হবে। তার ফলে কী হবে, যত গভীরে থাকবে ডি স্থানে থাকলে তার ক্রিস্টাল অনেক বড় হবে, সিতে থাকলে তার ক্রিস্টাল তুলনামূলক কম হবে, বিতে থাকলে তার থেকে কম হবে, এতে থাকলে তার থেকে কম হবে এবং বাইরে বেরিয়ে এলে তার থেকে আরও কম হবে। তাহলে আমরা ক্রিস্টালাইন বুঝলাম। এবার প্রবাহ, ম্যাগমার প্রবাহ কিন্তু সমস্ত ম্যাগমার প্রবাহ সমানভাবে হয় না। ম্যাগমার যদি পাতলা হয়, তার ঘনত্ব যদি কম হয়, ডেনসিটি যদি কম হয়, ম্যাগমা যদি পাতলা হয়, সেটা কিন্তু দ্রুত প্রবাহিত হতে পারে। আমরা যদি দেখি যে কর্দম প্রবাহ, মাড ফ্লো, কাদার প্রবাহ, তাহলে দেখব যে সেটা যদি বেশি থিক হয়, বেশি মোটা হয়, চটচটে হয়, তাহলে কিন্তু তার প্রবাহ কিন্তু গতি অনেক কম হয়। আর যদি পাতলা হয় তুলনামূলক, তাহলে কিন্তু সেটা দ্রুত বেগে প্রবাহিত হতে পারে। ম্যাগমার ক্ষেত্রেও কিন্তু একই ব্যাপার। ম্যাগমা যদি পাতলা হয় তাহলে সেটা কী হবে, বাইরে আসার চেষ্টা করবে দ্রুত এবং সেটা কিন্তু বাইরে আসবে। আর যদি ম্যাগমা যদি থিক হয়, মোটা হয়, আঠালো হয়, তাহলে সেটা কী হবে, তার গতি কম হবে এবং সে কিন্তু বাইরের পর্যন্ত কিন্তু আসতে পারবে না। এই যে ফ্লো, সেটা কিসের উপর নির্ভর করে, ফ্লোটা নির্ভর করে কিন্তু কেমিক্যাল কম্পোজিশনের উপর, তার রাসায়নিক গঠনের উপর। কেমিক্যাল কম্পোজিশন যদি আমরা দেখি তাহলে মূলত আমরা দুটো ভাগে ভাগ করে থাকি, এক হচ্ছে অ্যাসিডিক আর একটা হচ্ছে যে বেসিক। অ্যাসিডিক বলতে আমরা পরে আলোচনা করব আরও বিস্তারিতভাবে, অ্যাসিডিক বলতে আম্লিক এবং ক্ষারকীয়। আম্লিক শিলার ক্ষেত্রে আমরা কি বলে থাকি, যেখানে সিলিকার পরিমাণ প্রায় 65%-এর বেশি, তাকে আমরা বলছি আম্লিক। আর যেটাকে আমরা বলছি যে বেসিক বা যেটাকে ক্ষারকীয় বলছি, 45-এর নিচে সেই অংশটাকে বলছি আমরা ক্ষারকীয়। এবং 45 থেকে এই 65 এই লেন্থটাকে আমরা ইন্টারমিডিয়েট একটা মধ্যমবর্তী একটা স্তর রেখেছি, যেটা আমাদের খুব একটা গুরুত্বপূর্ণ বলে মনে হয় না এই আলোচনাতে। তাহলে আমরা দেখলাম যে একটা শিলা যার মধ্যে কিন্তু 65% বা আমরা 70% ধরে নিই, ফুল ধরে নিলে সুবিধা হবে, রাউন্ড ফিগার। তাহলে 70%-এর বেশি সিলিকা রয়েছে। সিলিকার বাইরে তাহলে যে অন্যান্য উপাদানগুলো, সেগুলোর পরিমাণ কত রয়েছে, কেবলমাত্র 30।
তাহলে সিলিকা রয়েছে বেশি এবং অন্যান্য উপাদান রয়েছে কিন্তু মাত্র 30%। তাহলে এটি কি হবে? এটি কিন্তু হবে কি আম্লিক, অ্যাসিডিক, এবং এটা কি হবে? এটা থিক হবে, এটা মোটা হবে, আঠালো হবে, এবং এর প্রভাব কিন্তু অনেক ধীর গতি সম্পন্ন হবে। সেক্ষেত্রে আমরা দেখে থাকি কি গ্রানাইট, আম্লিক শিলা হিসাবে আমরা দেখে থাকি গ্রানাইট। গ্রানাইট কি হয়? থিক হয়, মোটা হয়, থকথকে হয়। গ্রানাইট তাই কিন্তু বাইরে দ্রুত গতিতে বেরিয়ে আসতে পারে না, সে কিন্তু ধীরে 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 আসতে থাকে। তার ফলে কি হয়? তার ক্রিস্টালগুলো বড় হয়, এবং সঙ্গে সঙ্গে আমরা যদি কালার দেখি, তাহলে যদি সিলিকার পরিমাণ বেশি থাকে এবং অন্যান্য উপাদান কম থাকে, তাহলে তার কালার হবে লাইট। সিলিকা আমরা ধরে নিতে পারি মনে রাখার সুবিধার্থে, সিলিকা গায়ের রং ফর্সা। তাহলে 70% যদি সিলিকা থাকে, তাহলে তাকে আমরা ফর্সা হিসেবে ধরে নিতে পারি গায়ের রং, তাহলে সেইখানে আমরা লাইট কালার দেখতে পাবো। আর আমরা যে ক্ষারকীয়র কথা বলছি, সেখানে কেবলমাত্র 40% আমরা দেখছি যে সিলিকা রয়েছে, তাহলে আদার অন্যান্য উপাদানগুলো কত রয়েছে? 60%। তার ফলে কিন্তু তার গায়ের রং যে আমরা ফর্সা বলেছিলাম, এক্ষেত্রে কী দেখব? তার গায়ের রং কিন্তু ডার্ক দেখব, গাঢ় বর্ণের দেখতে পাবো। এবং সেটা কি ব্যাসল্ট। আমরা যদি ব্যাসল্ট দেখি, তাহলে আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে ব্যাসল্ট কতটা গাঢ় বর্ণের আর গ্রানাইট কতটা কিন্তু লাইট, হালকা কালার। তাহলে আমরা দেখব যে কেমিক্যাল কম্পোজিশন অনুযায়ী কিন্তু তার ফ্লোটা নির্ভর করছে। যত পাতলা হবে, অ্যাসিডিক হলে কি হবে? মোটা হবে, তার প্রবাহ কী হবে? ধীরগতি সম্পন্ন হবে, সেটা ধীরে ধীরে জমবে, নিচের স্তরে জমবে, সেটা উপর পর্যন্ত উঠে আসতে পারবে না, তার ক্রিস্টালগুলো কিন্তু বড় হবে। আর আমরা যদি দেখি বেসিকের ক্ষেত্রে, তাহলে আমরা দেখব যে সেখানে কিন্তু আমরা দেখব পাতলা হবে, তার গতি বেশি হবে, এবং সেখানে কিন্তু আমরা দেখব যে সিলিকার পরিমাণ কম, এবং সেখানে অন্যান্য উপাদানগুলোর পরিমাণ কিন্তু অনেকটা বেশি। তার রং বর্ণ কিন্তু হবে ডার্ক, অনেক বেশি গাঢ় প্রকৃতির। এবং ডেপথ, এখানে ডেপথও রেখেছি। তাহলে ডেপথ আমরা কি দেখব? যত মোটা হবে, থিক হবে, সেটা কি গভীরে অবস্থান করবে, এবং যত পাতলা হবে সেটা কি হবে? দ্রুত গতিতে বাইরে বেরিয়ে আসবে। তাহলে আমরা কি দেখতে পাই? ব্যাসল্টে এই জন্য আমরা দেখতে পাই যে সারফেসে কিন্তু ব্যাসল্টেই দেখতে পাই, এবং আমাদেরকে কিন্তু গ্রানাইট পেতে হলে কিন্তু আমাদেরকে অনেক গভীরে গিয়ে কিন্তু গ্রানাইট খুঁজে নিয়ে আসতে হবে। আমরা কিন্তু গ্রানাইট একদম ভূপৃষ্ঠে মুক্ত অবস্থায় খুব কমই লক্ষ্য করে থাকি। তাহলে এটাই হচ্ছে কিন্তু আমাদের যে শিলার উৎপত্তির প্রাথমিক ধারণা, তার সঙ্গে সঙ্গে আগ্নেয় শিলার উৎপত্তির কিন্তু পুরো ব্যাপারটা এর মধ্যে রয়েছে। এবার চলুন আমরা ইগনিয়াস রককে আমরা কতগুলো ভাগে ভাগ করি, সেই ভাগগুলো এখানে আছে, একটু দেখে নিই। উৎপত্তি অনুসারে, উৎপত্তি কোথায় হচ্ছে, সেই উৎপত্তি অনুসারে আমরা দুটো ভাগে ভাগ করছি, একটা উদ্ভিদী আর একটা হচ্ছে নিঃসারী। তাহলে কি বললাম? নিঃসারী অর্থাৎ যখন সেটা বাইরে চলে আসছে তাকে বলছি আমরা নিঃসারী, এবং যখন সেটা ভেতরে থাকছে তাকে আমরা কি বলছি? উদ্ভিদী। যেটা ভেদ করে উপরে আসার চেষ্টা করছিল কিন্তু আসতে পারেনি, তাকে বলছি আমরা উদ্ভিদী। তাহলে নিঃসারী আমরা কি বলতে পারি? উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ব্যাসল্টের কথা। আর উদ্ভিদী, উদ্ভিদীকে আমরা আবার দুটো ভাগে ভাগ করেছি। এখানেই আমরা ওই পুরাণের গল্প দিয়ে শুরু করেছিলাম। দেখুন, উদ্ভিদীকে দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে পাতালিক আর একটা হচ্ছে উপপাতালিক। পাতালিক অর্থাৎ যেটা পাতালে, এখানে পাতাল বলতে কিন্তু ওই 7টে স্তরের কোন স্তর কোন লোকের কথা বলা হয়েছে তার সঙ্গে মিল আছে কিনা আমরা জানি না। তবে পাতাল বলতে কিন্তু কোথায় বলা হয়েছে? এই ক্রাস্টের তার নিচের দিকে। তাহলে আমরা দেখব যে ক্রাস্টের এই অংশটা যদি ক্রাস্ট হয়, তাহলে এই ক্রাস্টের নিচের অংশে কি দেখতে পাবো আমরা? পাতালিক। যেখানে কি থাকবে? যেখানে কিন্তু গ্রানাইট শিলা আমরা দেখতে পাবো। এবং উপপাতালিক অর্থাৎ পাতালের ঠিক উপরে কিন্তু ভূত্বকের ঠিক যে আমরা ভূপৃষ্ঠের ঠিক নিচে এই অংশে বলছি আমরা উপপাতালিক। উপপাতালিকে কিন্তু আমরা অনেকগুলো রূপ দেখতে পাই। সেই রূপগুলো কি কি? সিল, ডাইক, ব্যাথোলিথ, ল্যাকোলিথ, লোপোলিথ এবং ফ্যাকোলিথ। এগুলো যদি আমরা এইখানে ছবিতে দেখি, তাহলে আমরা দেখতে পাবো এইটা হচ্ছে ক্রাস্ট। তাহলে ক্রাস্টের নিচের দিকে এরও পরে সেখানে রয়েছে কি? পাতালিক, অর্থাৎ সেখানে কিন্তু গ্রানাইট শিলাস্তর রয়েছে, এবং তার ঠিক উপরে কিন্তু বিভিন্ন শেপের আমরা দেখতে পাই। এগুলোকে বিভিন্ন নামে আমরা চিনে থাকি। যেমন সিল,
সিলকে আমরা কি কি হিসাবে মনে রাখবো? আমাদের মনে রাখতে হবে বেড। আমরা বেড কেমন হয়? হরাইজন হয়, সমান্তরাল হয়। তাহলে দেখুন এইখানে দেখুন, এইখান দিয়ে ম্যাগমা বেরিয়ে আসার সময় সে কিন্তু জমে গিয়ে বিভিন্ন রকমের ভূমিরূপ তৈরি করেছে। এখানে যদি আমরা দেখি তাহলে বেড সমান্তরাল, এটাকে কি বলছি আমরা? সিল। ডাইক আমরা মনে রাখবো ওয়াল, যেটা প্রায় ওয়ালের মতো খাড়া, দেওয়াল সদৃশ্য, তাহলে এটা গেল ডাইক। তাহলে ডাইকটা দেখতে কিন্তু এইভাবে। তারপর ব্যাথলিত। ব্যাথলিত হচ্ছে ডোম আকৃতির, গম্বুজ আকৃতির। আমরা যদি দেখি এইখানে একটা গম্বুজ তৈরি হয়েছে, তাহলে এটাকে আমরা বলছি ব্যাথলিত। তারপর দেখুন ল্যাকোলিত। ল্যাকোলিত আমাদের মনে রাখতে হবে মাশরুম, যেটা মাশরুম এখানে দেখুন মাশরুম ফর্মে তৈরি হয়েছে। তারপর দেখুন এখানে লোপোলিত। লোপোলিত অর্থাৎ হচ্ছে কিন্তু লেন্সের আকার, লেন্টিকুলার বলতে পারি আমরা, লেন্সের মতো, কিছুটা মসুরের দানার মতো দেখতে হয়। এবং ফ্যাকোলিত, যেটা কিন্তু অ্যান্টিক্লাইন হতে পারে এবং সিনক্লাইন হতে পারে। আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যান্টিক্লাইন এবং সিনক্লাইন কিন্তু পাশাপাশি অবস্থান করে প্রায় সমান্তরালভাবে কিন্তু আঁকাবাঁকা পথে অবস্থান করছে। তাহলে এই গেল কিন্তু উপপাতলিকের বিভিন্ন ভাগগুলো। তাহলে আমরা উৎপত্তি অনুসারে দুটো ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে উদ্ভেদী আর একটা হচ্ছে নিঃসারী। নিঃসারী অর্থাৎ যেটা বাইরে, সেটা নিঃসারীতে আমরা মূলত দেখে থাকি দুটো জিনিস ঘটনা ঘটে। এক হচ্ছে বিস্ফোরণের দ্বারা কিন্তু ঘটে, আর একটা হচ্ছে যে কিন্তু বিস্ফোরণ না হয়ে কিন্তু শান্তভাবে ঘটে। এই দুটো ভাগ রয়েছে। পাতালিক, উদ্ভেদীকে দুটো ভাগে ভাগ করছে। এক হচ্ছে পাতালিক। পাতালিক অর্থাৎ যেখানে কিন্তু গ্রানাইটের অস্তিত্ব আমরা দেখতে পাবো। তারপর দেখছি উপপাতালিক। উপপাতালিককেই কিন্তু আমরা আবার এতগুলো ভাগে কিন্তু ভাগ করলাম: সিল, ডাইক, ব্যাথলিত, ল্যাকোলিত, লোপোলিত এবং ফ্যাকোলিত। তাহলে আমাদের এই স্ট্রাকচারটা কিন্তু মনে রাখতে হবে। এটা মনে রাখলে কিন্তু আমরা বুঝে নিতে পারবো যে সিল অর্থাৎ বেড, ডাইক অর্থাৎ ওয়ালের মতো, ব্যাথলিত অর্থাৎ সেটা ডোম গম্বুজাকৃতির, ল্যাকোলিত অর্থাৎ সেটা মাশরুমের আকৃতি, লোপোলিত সেটা কিন্তু লেন্টিকুলার বা লেন্সের আকার, এবং ফ্যাকোলিত সেটা কিন্তু অ্যান্টিক্লাইন বা সিনক্লাইন, দুটোই হতে পারে, ঊর্ধ্বভঙ্গ হতে পারে এবং অধভঙ্গ হতে পারে। তাহলে এটা গেল উৎপত্তি অনুসারে। এবার দেখব রাসায়নিক গঠন অনুসারে। রাসায়নিক গঠন অনুসারে আমরা আগেই দেখেছি যে আম্লিক এবং ক্ষারকীয় এই দুটো হচ্ছে মূল ভাগ। কোথাও কোথাও আমরা চারটে ভাগ দেখতে পাবো। তাহলে একটা হচ্ছে আম্লিক, অর্থাৎ 65-এর বেশি সিলিকা থাকবে। তারপর আম্লিক এবং ক্ষারকীয়র মাঝে একটা রয়েছে মধ্যবর্তী একটা স্তর, যেটা হচ্ছে যে 45 থেকে এই 65 পর্যন্ত সিলিকেট থাকবে। ক্ষারকীয় যেখানে 45-এর নিচে থাকবে। এবং এই যে আম্লিককেই বলছি আমরা ফেলসিক বলছি, সেটাকে সিলিসিসও বলছি, আর ক্ষারকে কিন্তু ম্যাফিক বলছি। ফেলসিক অর্থাৎ এখানে কিন্তু ফেলসপার এবং সিলিকার পরিমাণ বেশি থাকবে, আর ম্যাফিক বলতে কিন্তু এখানে ম্যাগনেসিয়াম এবং লোহর পরিমাণ কিন্তু বেশি থাকবে। তাহলে আম্লিক বলতে আমরা এখানে উদাহরণস্বরূপ বলতে পারি গ্রানাইট, আর ক্ষারকীয় বলতে কিন্তু উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ব্যাসল্ট। এই উদাহরণগুলো আপনারা সর্বত্র পেয়ে যাবেন, তাই আর উদাহরণগুলো লেখার মতো জায়গায় এখানে ছিল না, তাই দিতে পারিনি। আপনারা উদাহরণগুলো যে কোনো বই থেকে কিন্তু নোট হিসাবে কিন্তু তুলে নিতে পারেন। এরপর দেখুন গ্রথন অনুযায়ী। গ্রথন বলতে কি? তার আকৃতি, তার গঠন, তার বিন্যাস। তাহলে আকৃতি, গঠন আকৃতি এবং বিন্যাস যদি আমরা দেখি, তাহলে সেখানে আমরা কি দেখতে পাবো? সেখানে কিন্তু আমরা ভাগ করছি কিন্তু 5টা ভাগে, 6টা ভাগে। একদম প্রথমে রেখেছি গ্লাসি। গ্লাসি অর্থাৎ কিন্তু কাঁচের মতো। যখন এই ম্যাগমা বাইরে বেরিয়ে আসবে এবং সেটা এত সাডেনলি, এটা খুব রেয়ার তৈরি হয়, এত হঠাৎ করে শীতল হয় যে তার মধ্যে কোনো ক্রিস্টাল তৈরি হওয়ার সময় পায় না, যেটা কাঁচের মতো কিন্তু স্বচ্ছ হয়, তাকে কিন্তু আমরা বলছি গ্লাসি। তারপর দেখুন অ্যাফ্যানেটিক, অর্থাৎ অর্থাৎ নট, ফ্যানেটিক অর্থাৎ ভিজুয়াল, নট ভিজুয়াল, যেটা কিন্তু দেখা যায় না, অর্থাৎ তার মধ্যে ক্রিস্টাল রয়েছে, ছোট ছোট দানা রয়েছে। একটা শিলার মধ্যে ছোট ছোট দানা রয়েছে, কিন্তু সেই দানাগুলোকে খালি চোখে দেখা যায় না, তাকে বলছি আমরা অ্যাফ্যানেটিক। ফ্যানেটিক অর্থাৎ যেটা খালি চোখেও দেখা যায়, অর্থাৎ দানার পরিমাণটা কেলাসগুলোর পরিমাণগুলো একটু তুলনামূলক বড়, যার জন্য আমরা শিলার মধ্যে কিন্তু দেখতে পাই, সেটাকে বলছি আমরা ফ্যানেটিক। পেগম্যাটিক যদি দেখি,
তাহলে আমরা দেখব যে পেগমাটিক শিলার মধ্যে মিনারেলগুলো, খনিজগুলো কিন্তু বড় বড়, তুলনামূলক বড় বড় আকার নিয়ে থাকবে, তাকে বলছি আমরা কিন্তু পেগমাটিক। আমরা এখানে ছবির মধ্যে কিন্তু সেগুলো দেখতে পাচ্ছি। পরফাইরেটিক যদি আমরা বলি, পরফাইরেটিক তাহলে কোনগুলোকে বলবো? পরফাইরেটিক হচ্ছে সেগুলো যেখানে শিলার মধ্যে কিন্তু বিভিন্ন আকারের যে খনিজ, বিভিন্ন আকারের যে কেলাসগুলো তারা কিন্তু আমরা দেখতে পাই। বড় কেলাসও যেমন রয়েছে, আবার ছোট ক্লাসও কিন্তু রয়েছে, মিশ্রিত অবস্থা রয়েছে, তাকে আমরা বলছি পরিফাইরেটিক। এবং পাইরোক্লাস্টিক কোনটাকে বলছি? যখন বিস্ফোরণ হয়ে ছড়িয়ে পড়ছে সেই যে ধুঁয়ো এবং সেই ধূম্রজাত পদার্থ, সেটাকে কিন্তু আমরা বলছি কি? পাইরোক্লাস্টিক। তাহলে আগ্নেয় শিলার কিন্তু এই তিনটে ভাগ, একটা হচ্ছে উৎপত্তি অনুসারে, একটা রাসায়নিক গঠন অনুসারে, আর একটা হচ্ছে গ্রথন অনুযায়ী। তাহলে আমাদের আশা করছি এই ভাগগুলো মনে রাখতে খুব একটা অসুবিধা হবে না। এবারে এখানে আমরা ছোট্ট করে একটা বৈশিষ্ট্য রেখেছি। বৈশিষ্ট্যতে দেখুন প্রথমে রেখেছি স্তরবিহীন। এই শিলার ক্ষেত্রে কোনো স্তর থাকে না। কেন থাকে না? কারণ আমরা জানি যে যখন ম্যাগমা যখন আসে, তখন ম্যাগমা কিন্তু যখন তার আগের লেয়ারটা পড়ে, তার উপর যখন ম্যাগমার পরবর্তী লেয়ারটা পড়ে, তাপের ফলে কিন্তু দুটোর মধ্যে যে ট্রানজিশন জোন সেটা কিন্তু আলাদাভাবে থাকে না, সেটা কিন্তু মিলেমিশে কিন্তু এক হয়ে যায়। কেলাসিত অর্থাৎ এটার মধ্যে কিন্তু স্ফটিক দেখা যায়, কেলাস দেখা যায়, দানা দেখা যায়। জীবাশ্মবিহীন, এটার মধ্যে টেম্পারেচার এত বেশি থাকে যে তার মধ্যে জীবের অস্তিত্ব কিন্তু কোনোভাবেই পাওয়া সম্ভব নয়, সেটা কিন্তু ধোঁয়া হয়ে বেরিয়ে যাওয়ারই কথা। অপ্রবেশ্য, এর মধ্য দিয়ে জল প্রবেশ করতে পারে না। এটা সুদৃঢ় ও সুসংহত, এটা শক্ত হয় এবং প্রাচীনতম ও ভারী। এটা সব থেকে আগে তৈরি হয়েছে এবং সব থেকে ভারী, এবং পৃথিবীর আগ্নেয় শিলার পরিমাণ কিন্তু আমরা যদি দেখি সারা পৃথিবীতে কিন্তু প্রায় 95% কিন্তু কাছাকাছি রয়েছে। এরপর আমরা চলে যাব কিন্তু পাললিক শিলা। তাহলে আগ্নেয় শিলা আমাদের গেল, এরপর আমরা চলে গেলাম পাললিক শিলাতে। পাললিক শিলা কি না, আমরা একটা ছবির সাহায্যে খুব সহজে বোঝার চেষ্টা করি। এখানে ছবিতে দেখুন, এটা একটা পর্বত রয়েছে এবং এই কালো অংশটা কিন্তু ভূত্বক। এটা হচ্ছে যে কন্টিনেন্ট পার্ট, তাই এটা ডেপথ বেশি। এটা হচ্ছে যে ওশিয়ানিক পার্ট, এই দেখুন এটা হচ্ছে ওশিয়ানিক। এই কালো অংশটা কিন্তু ক্রাস্ট। আর ক্রাস্টের নিচে কি রয়েছে? ক্রাস্টের নিচে রয়েছে অ্যাস্থনোস্ফিয়ার। এই লাল অংশটা কি রয়েছে? এটা হচ্ছে অ্যাস্থনোস্ফিয়ার। তাহলে অ্যাস্থনোস্ফিয়ার থেকে এখানে দেখুন ম্যাগমা চেম্বার রয়েছে। ম্যাগমা চেম্বার এই ভূপৃষ্ঠের দুর্বল অংশ দিয়ে কিন্তু ম্যাগমা কী হচ্ছে? বাইরে বেরিয়ে আসছে। বেরিয়ে আসতে পেরে যেটা বাইরে বেরিয়েছে সেটা তো নিঃসারী শিলা হিসাবে, ব্যাসল্ট হিসাবে কিন্তু জমা হয়েছে। ভেতরে কিছু জমে গেছে যেটা বেরোতে পারেনি, সেটা হচ্ছে যে গ্রানাইট হিসাবে থেকেছে। এইবার যখন এইভাবে একটা ভূপৃষ্ঠের উপরে একটা ভূমিরূপ তৈরি হয়েছে, সেখানে কি দেখতে পাবো আমরা? সেখানে কিন্তু দেখতে পাবো ওয়েদারিং শুরু হচ্ছে, অর্থাৎ সেখানে কিন্তু আবহবিকার কাজ শুরু করে দেবে। আবহবিকার, সেখানে আমরা প্রথমে যান্ত্রিক আবহবিকার দেখব, তারপর কিন্তু রাসায়নিক আবহবিকার এবং পরবর্তীকালে কিন্তু জৈবিক আবহবিকার, 3 প্রকার আবহবিকার শুরু হয়ে যাবে। এবং তার সঙ্গে সঙ্গে কি ইরোশন, ক্ষয় প্রক্রিয়া শুরু হবে। এ ক্ষয় কারা করবে? এক হচ্ছে বায়ু একদিক থেকে ক্ষয় করবে, তার সঙ্গে নদী ক্ষয় করবে, হিমবাহ ক্ষয় করবে। তাহলে আবহবিকার কি করবে? এই বাইরের পৃষ্ঠে কিন্তু আবহবিকার ঘটিয়ে সেখানে কিন্তু মৃত্তিকার একটা স্তর তৈরি করবে। মৃত্তিকা বলতে প্রাথমিকভাবে যে মৃত্তিকা তৈরি হয়, যেটাকে আমরা কালো মৃত্তিকা বলে থাকি, যার মধ্যে কিন্তু মৃত্তিকার সমস্ত গুণাগুণগুলো থাকে, আমরা লক্ষ্য করেছি। তাহলে একটা মৃত্তিকা তৈরি হলো, আমরা প্রথমে দেখলাম একটা মৃত্তিকা লেয়ার তৈরি হলো, এবং মৃত্তিকা লেয়ার তৈরি হওয়ার পর ইরোশন শুরু হলো, অর্থাৎ নদী, বায়ু, হিমবাহ তারা কি করবে? ক্ষয় করে নিয়ে যাবে। তাহলে ক্ষয় করে ভূমি ঢাল বরাবর প্রবাহিত হবে, এবং প্রথমে যে ক্ষয় করে নিয়ে যাবে কি? সূক্ষ্ম সূক্ষ্ম পলি, যেটাকে আমরা কি বলছি? ক্লে, কাদা কণা। অর্থাৎ আমরা নদীর জলের মধ্যে দেখি যে জল ঘোলাটে হয় একটু, নদীর জল, যার মধ্যে কিন্তু এই ক্লেগুলো, সূক্ষ্ম সূক্ষ্ম কাদা কণাগুলো গুলে থাকে। বাড়িতে নিয়ে এসে যদি আমরা রেখে দিই, তাহলে দেখব যে বটলের তলায় কিন্তু ঠিক হয়ে দীর্ঘদিন থাকতে থাকতে কিন্তু জমে যায় এবং উপরে জলটা কিন্তু পরিষ্কার হয়ে যায়। তাহলে একদম প্রথমে কি দেখলাম আমরা? এই আগ্নেয় শিলাতে ব্যাসল্টের উপরে ওয়েদারিং কাজ করতে শুরু করলো, আবহবিকার কাজ করতে শুরু করলো। আবহবিকার কাজ করতে শুরু করার পর কি দেখলাম আমরা? সেখানে কিন্তু একটা মাটির স্তর তৈরি হলো, এবং তারপর আমরা দেখলাম যে সেখানে ক্ষয় প্রক্রিয়া শুরু হলো।
ক্ষয়ের ফলে এই ক্লে বা কাদা কণাগুলো চলে এলো এবং সেগুলো কিন্তু আমরা দেখলাম যে সমুদ্রের তলায় কিন্তু ডিপোজিট হচ্ছে। তাহলে ওয়েদারিং শুরু হলো, তারপর আমরা দেখলাম ইরোশন শুরু হলো এবং ডিপোজিশনও কিন্তু শুরু হলো। তাহলে কিন্তু আমরা দেখলাম যে সমুদ্রের তলদেশে প্রাথমিকভাবে কিন্তু একটা কাদা স্তর জমা হয়ে গেল। তারপর এই কাদা স্তর চলে যাওয়ার পর নদী কী করবে, আরও একটু গভীরে ক্ষয় করবে, তার ফলে কিন্তু এবার বালিকণা আসবে। তারপর কিন্তু বালিকণার একটা স্তর কিন্তু এখানে দেখতে পাবো, কাদা স্তর তার উপরে বালি স্তর। এইভাবে কাদা স্তর বালি স্তর ক্রমান্বয়ে জমতে থাকলে সেটাকে আমরা বলি কি সেল। তাহলে কাদা স্তর বালি স্তর, তাহলে এটাকে বলছি আমরা সেল। তারপরে দেখুন এখানে মাটি হয়েছে মানে কিছু গাছপালা জন্মেছে। সেই গাছপালাগুলো যখন মৃত্তিকা ক্ষয় হয়ে চলে যাবে তাহলে গাছপালাগুলোও কিন্তু আস্তে আস্তে যাবে এবং তারাও কিন্তু এসে এখানে ডিপোজিট হবে। তাহলে গাছপালাগুলোও কিন্তু একটা স্তরে সঞ্চিত হবে। সঞ্চিত হয়ে কী হবে, যে জীবাশ্ম জ্বালানিগুলো সেগুলো তৈরি হয়, যেমন কয়লা তৈরি হয়, পেট্রোলিয়াম তৈরি হয় এবং সেগুলো কিন্তু যে প্রাকৃতিক গ্যাস হিসাবেও কিন্তু থাকে। যেখানে প্রেসার সব থেকে বেশি হবে সেই অংশে আমরা গ্যাস দেখব এবং যেখানে তুলনামূলক কম প্রেসার হবে সেখানে অপরিশোধিত খনিজ তেল থাকবে এবং তার থেকে কম প্রেসারযুক্ত স্থানে আমরা কি দেখব, কয়লা দেখতে পাবো। এই কয়লা বলতে কিন্তু আমরা ডিপের কয়লার কথা বলছি, যেখানকার কয়লা কিন্তু গুণমানে অনেক ভালো হয়, অর্থাৎ বিটুমিনাস, লিগনাইট এই ধরনের কয়লা হয়। পিট কয়লা কিন্তু আমরা আরও উপরের স্তরে দেখতে পাই। এরপর কি হবে, গাছপালা চলে গেল, তাহলে কিছু জীবজগতও কিন্তু যে জীবেরা এখানে ছিল সেই জীবেদের দেহাবশেষও কিন্তু আস্তে আস্তে বয়ে নিয়ে এসে জমা করবে। জমা করে কি করবে, লাইমস্টোন তৈরি হবে। জীবেদের যে দেহাংশ বসে সেখান থেকে কিন্তু তৈরি হবে লাইমস্টোন বা চুনাপাথর কিন্তু তৈরি হচ্ছে। এবং তারপর আরও কিছু এই স্তর কিন্তু এইভাবে কিন্তু একটার পর একটা এরকম থাকবে তা নয়, এই স্তরগুলো কিন্তু র্যান্ডমলি চলতে থাকে। আপনাদের একটা ধারণা স্পষ্ট করার জন্য জাস্ট আমি বলছি যে এটার পরে এটা, তার অর্থ এটা নয় যে এর মাঝে কোনো ক্লে স্তর থাকবে না, স্যান্ডস্টোন থাকবে না, তা কিন্তু নয়। তাহলে আমরা দেখব যে এখানে কিন্তু তুলনামূলক আবার একটা স্তর পড়েছে যেটা পিট, অর্থাৎ গুণমানে কম চাপের কারণে এটা কম গুরুত্বপূর্ণ কয়লা হিসাবে আমরা পাবো। তারপর কিছু বড় বড় স্টোন, নুড়ি, বালি, কাঁকড়, বড় বড় পাথরগুলো আসবে, তার সঙ্গে ছোট ছোট পাথরগুলো যুক্ত হয়ে জমে কনগ্লোমারেট তৈরি করবে। তো এইভাবে তারপর আমরা দেখতে পাবো যে কিছু সল্ট আছে, এই ব্যাসল্টের মধ্যে কিছু সল্ট থাকবে, সেই সল্টগুলো এসে কিন্তু এখানে আমরা দেখতে পাবো যে সেগুলোও কিন্তু জমা হচ্ছে। তাহলে এইভাবে কিন্তু পরপর কিন্তু এই পাললিক শিলার কিন্তু উৎপত্তি তৈরি হচ্ছে। অর্থাৎ আগ্নেয় শিলা থেকে কিন্তু কি হচ্ছে, ওয়েদারিং হচ্ছে, তার সঙ্গে সঙ্গে ইরোশন হচ্ছে এবং তার ফলে ডিপোজিশন হচ্ছে এবং তার ফলে যে প্রেসার, তাপ এবং চাপ, তার ফলে কিন্তু তৈরি হচ্ছে বিভিন্ন পাললিক শিলা। আমরা যদি একটু পাললিক শিলার বৈশিষ্ট্য দেখে নিই তাহলে পাললিক শিলায় আমরা কি দেখতে পাবো, স্তরীভূত দেখতে পাবো। এটা স্তরে স্তরে ডিপোজিট হয় আর এখানে যেহেতু তাপের খুব একটা প্রভাব নেই তাই কিন্তু স্তরগুলো সুস্পষ্টভাবে দেখা যায়। জীবাশ্ম, এই স্তরের অভ্যন্তরভাগে যদি কোনো জীবের দেহাবশেষ থাকে তাহলে সেখানে অবশ্যই আমরা জীবাশ্ম দেখতে পাবো এবং অকেলাসিত, অর্থাৎ এই স্তরের মধ্যে কিন্তু কোনো কেলাস থাকে না, দানা বা স্ফটিক থাকে না, কারণ এটা ওইভাবে হঠাৎ করে শীতল বা ধীরে ধীরে শীতল হওয়ার ব্যাপার থাকে না। তরঙ্গ চিহ্ন, এর মধ্যে কিন্তু আঁচড় দেওয়া দাগ বা তরঙ্গের যে চিহ্ন সেটা কিন্তু লক্ষ্য করা যায়। আর কোমলতা, এই শিলার যে হার্ডনেস তার দিক থেকে কিন্তু এই শিলা তুলনামূলক কিন্তু কোমল হয়ে থাকে। এবার এই পাললিক শিলাকে আমরা উৎপত্তি অনুসারে দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে সংঘাত শিলা এবং একটা হচ্ছে অসংঘাত শিলা। সংঘাত শিলা অর্থাৎ সংঘাতের ফলে যে শিলা গঠিত হয় পারস্পরিক সংঘাতের ফলে, আর অসংঘাত শিলা অর্থাৎ সংঘাত ব্যতিরেকেই যে শিলা গঠিত হয় পাললিক শিলা উৎপত্তি অনুসারে, অর্থাৎ পলির উৎপত্তি অনুসারে। এটা পলির উৎপত্তি অনুসারে দুটো ভাগে ভাগ করি এবং পাললিক শিলার উৎপত্তি ও গঠন অনুসারে আমরা তিনটে ভাগে ভাগ করি, একটা যান্ত্রিক উপায়ে, একটা জৈবিক উপায়ে আর একটা কিন্তু রাসায়নিক উপায়ে গঠিত পাললিক শিলা। এরপর চলে যাব আমরা রূপান্তরিত শিলা। রূপান্তরিত শিলা আমরা নাম শুনেই বুঝতে পারছি যে তার যে নিজের রূপ সেই রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হওয়া। রূপান্তরিত শিলা যদি আমরা দেখি তাহলে রূপান্তরিত শিলার আগ্নেয় শিলা থেকে রূপান্তর লাভ করতে পারে, আবার কিন্তু পাললিক শিলা থেকেও কিন্তু রূপান্তরিত হতে পারে।
এবং এই রূপান্তরের কতগুলো প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াগুলো আমাদের জানতে হবে। রূপান্তরের প্রক্রিয়াগুলো দেখুন, এখানে তাপীয় রূপান্তর অর্থাৎ অত্যাধিক তাপের প্রয়োগে রূপান্তর ঘটতে পারে, যেটাকে বলছি আমরা তাপীয় রূপান্তর। যেমন আমরা দেখি যে চুনাপাথর থেকে মার্বেল তৈরি হয় এই তাপীয় রূপান্তরের কারণে। চাপীয় রূপান্তর অর্থাৎ অধিক চাপের ফলে কিন্তু রূপান্তর ঘটতে পারে, যেটাকে বলছি আমরা যে গ্রানাইট থেকে যে নিস অর্থাৎ আগ্নেয়শিলা থেকে যে নিস তৈরি হয় সেটা কিন্তু এই অত্যাধিক চাপের ফলে হয়। এছাড়া রাসায়নিক ক্রিয়া, আমরা অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের উপস্থিতিতে কিন্তু এই রাসায়নিক ক্রিয়ার ফলে কিন্তু শিলার রূপান্তর ঘটে থাকে। এবং এর যদি আমরা বৈশিষ্ট্য দেখি রূপান্তরিত শিলার, তাহলে দেখতে পাবো কেলাসিত, অর্থাৎ যখনই আবার আগ্নেয়শিলা থেকে রূপান্তরিত শিলা রূপান্তরিত হবে তার মধ্যে কেলাস থাকার সম্ভাবনা কিন্তু থাকে। তবে সব ক্ষেত্রে যে সমস্ত রূপান্তরিত শিলায় কেলাস থাকবে তার কোনো অর্থ নেই। কাঠিন্য, যেহেতু এইটা তাপ এবং চাপের ফলে কিন্তু যে শিলার কাঠিন্যতা সেটা কিন্তু অনেক আরও বেড়ে যায়। জীবাশ্মহীন, এই স্তরের মধ্যে পাললিক শিলার মধ্যে জীবাশ্ম থাকলেও সেটা কিন্তু অধিক তাপ চাপের ফলে সেটা নষ্ট হয়ে যায়, তার ফলে এই শিলায় কিন্তু জীবাশ্ম আমরা দেখতে পাবো না। এবং সমান্তরাল ফর্মেশন আমরা কিন্তু দেখতে পাই, যেহেতু খনিজগুলো সমান্তরালভাবে অবস্থান করে। এই রূপান্তরিত শিলাকে আমরা কতগুলো ভাগে ভাগ করতে পারি? দুটো ভাগে ভাগ করতে পারি। দুটো না, এখানে তিনটে ভাগে হবে। আমি একটা ভাগ মিস্টেক করে গিয়েছি, যদিও খুব একটা গুরুত্বপূর্ণ নয়। উৎসের উপর ভিত্তি করে আমরা আগ্নেয় থেকে রূপান্তরিত, পাললিক থেকে রূপান্তরিত এবং একটা রূপান্তরিত থেকে রূপান্তরিত, এই তিনটে ভাগে ভাগ করতে পারি। আগ্নেয় থেকে রূপান্তরিত যদি আমরা বলি তাহলে গ্রানাইট থেকে নিসের কথা বলতে পারি। পাললিক থেকে রূপান্তরিত তাহলে আমরা যদি দেখি ক্লে থেকে, এখানে দেখুন ক্লে থেকে আমরা কি দেখতে পাই, এখানে স্লেট দেখতে পাই। স্যান্ডস্টোন থেকে কি দেখতে পাই আমরা, কোয়ার্টজাইট দেখতে পাই। সেল থেকে স্লেট, একই ব্যাপার, সেল আর ক্লে একই ব্যাপার বললাম। কোয়েল থেকে, কয়লা থেকে আমরা গ্রাফাইট দেখতে পাই। চুনাপাথর থেকে আমরা কি দেখতে পাই, লাইমস্টোন থেকে আমরা মার্বেল দেখতে পাই। তাহলে এইভাবে কিন্তু আমরা পাললিক শিলা থেকে রূপান্তরিত শিলা দেখতে পাই। এবং রূপান্তরিত থেকে যদি রূপান্তরিত আমরা দেখি, গ্রানাইট থেকে নিচ তৈরি হয়, নিচ থেকে তৈরি হয় কি ফিলাইট, আবার এই ফিলাইট থেকে কিন্তু তৈরি হয় সিস্ট। অর্থাৎ ফিলাইট একটা রূপান্তরিত শিলা, সেখান থেকে কিন্তু আমরা দেখতে পাই যে আবার সিস্ট আবার তৈরি হয়। আবার খনিজের যে বুনন বা তার গঠন উপাদান অনুযায়ী আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা পত্রায়িত শিলা আর একটা হচ্ছে অপত্রায়িত। পত্রায়িত বলতে যেটা পাতার আকার সজ্জিত থাকে, আর অপত্রায়িত বলতে যেটা পাতার আকারে সজ্জিত থাকে না। পত্রায়িত বলতে আমরা স্লেট বা সিস্টের কথা যেটা বললাম, রূপান্তর থেকে রূপান্তর ঘটে, সেক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাই যে পত্রায়িত ভাবে গঠিত থাকে। এবং অপত্রায়িত বলতে যে পত্রায়িতের আকার থাকে না, যেমন আমরা যদি মার্বেলের কথা বলি সেটা কিন্তু তাহলে অপত্রায়িত শিলার, রূপান্তরিত শিলার উদাহরণ। তাহলে এই গেল আমাদের রূপান্তরিত শিলা। এবার এখানে আমরা একটা রক সাইকেল রেখেছি, আমরা খুব সহজভাবে দেখে নেব। রক সাইকেল অর্থাৎ এখানে চক্রাকারে কিন্তু শিলাগুলো কিন্তু আগ্নেয় শিলা থেকে কিন্তু ম্যাগমা থেকে আগ্নেয় শিলার উৎপত্তি ঘটছে, সেই আগ্নেয় শিলা আবার ম্যাগমাতে পরিণত হচ্ছে, অথবা আগ্নেয় শিলা পাললিক শিলাতে পরিণত হচ্ছে, বা আগ্নেয় শিলা রূপান্তরিত শিলাতে পরিণত হচ্ছে, পাললিক শিলা আবার রূপান্তরিত শিলাতে পরিণত হচ্ছে, রূপান্তরিত শিলা আবার মোল্টেন ফর্মে এসে ম্যাগমাতে পরিণত হচ্ছে। অর্থাৎ একটা চক্রাকারে চলছে, এই শিলার কোথাও গঠন হচ্ছে, আবার কোথাও কিন্তু শিলার ধ্বংস হচ্ছে। আমরা যদি দেখি যে পৃথিবী সৃষ্টির সময়ই কি শুধুমাত্র আগ্নেয় শিলা গঠন হয়েছিল, এখন কি হচ্ছে না? না, কিন্তু এখনও বর্তমানেও কিন্তু ঘটছে। যে সমস্ত জায়গাগুলো আমরা দেখছি যে প্লেটের যে পাত সঞ্চালন আমরা যদি দেখি, তাহলে প্লেটের যে সীমানাগুলো যদি আমরা দেখি, সেখানে আমরা বিভিন্ন রকম প্লেট সীমানা দেখেছি যেখানে দুটো প্লেট পরস্পরের মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হচ্ছে। সেখানে আমরা কি দেখতে পাবো, যে কনভার্জ হচ্ছে, একটার তলায় আরেকটা চলে যাচ্ছে। সেখানে আমরা দেখব যে ঢুকে গিয়ে কিন্তু শিলাগুলো গলে গিয়ে আবার কিন্তু ম্যাগমা সোর্সকে স্ট্রং করছে। আবার যেখানে ডাইভার্জ হচ্ছে, পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে, প্রতিসারি যেটাকে বলছি আমরা, সেই প্রতিসারি পাত সীমানায় কী হবে, ওই মোল্টেন ম্যাগমা কিন্তু বাইরে বেরিয়ে এসে সেখানে কিন্তু আবার আগ্নেয় শিলা নতুন করে হচ্ছে, সেই আগ্নেয় শিলা থেকে আবার অন্যান্য শিলা কিন্তু তৈরি হচ্ছে। তাহলে রক সাইকেলে একদম প্রথমে আমরা দেখি যে এখানে একটা মেল্টিং ফর্মে ম্যাগমা কিন্তু আছে। ম্যাগমা থেকে তাহলে প্রথমে কি হচ্ছে, ম্যাগমা থেকে আস্তে আস্তে কিন্তু টেম্পারেচার রিলিজ করছে, ক্রিস্টালাইজেশন প্রক্রিয়া হচ্ছে, কেলাসিত হচ্ছে এবং ইগনিয়াস রক তৈরি হয়েছে। তাহলে এখান পর্যন্ত আমরা দেখলাম ম্যাগমা থেকে তৈরি হয়েছে কি, অ্যারো চিহ্ন দেওয়া আছে, বুঝতে অসুবিধা হবে না। ইগনিয়াস আগ্নেয় শিলা তৈরি হলো,
এই আগ্নেয় শিলা আবার মেল্টিং হয়ে যেতে পারে, ডাইরেক্ট মেল্টিং হয়ে আবার ম্যাগমাতে ফিরে যেতে পারে, অথবা আগ্নেয় শিলা কী হতে পারে, চাপ এবং তাপের কারণে কি হতে পারে, মেটামরফিক অর্থান্তরিত শিলায় রূপান্তরিত হতে পারে। আগ্নেয় শিলার তাহলে কি বললাম, আগ্নেয় শিলা মেল্টিং হয়ে আবার ম্যাগমা ডাইরেক্ট হয়ে যেতে পারে, অথবা আগ্নেয় শিলা তাপ এবং চাপে রূপান্তরিত শিলা পরিণত হতেও পারে, অথবা আগ্নেয় শিলা কী হতে পারে, ওয়েদারিং, ইরোশন এবং ডিপোজিশন কাজ করবে, কাজ করে সেখানে কী হবে, সেডিমেন্ট করবে, পলি তৈরি করবে, সেই পলি কী হবে, কম্প্যাক্টেশন অ্যান্ড সিমেন্টেশন হবে, সেই পলি সুদৃঢ় এবং সুগঠিত হবে এবং সেখানে সেডিমেন্টারি রক তৈরি হবে, পাললিক শিলা তৈরি হবে। এই পাললিক শিলা থেকে আবার কি দেখতে পাবো আমরা, হিট এবং প্রেসারের ফলে সেটা কী হবে, রূপান্তরিত শিলায় পরিণত হতে পারে, বা এখান থেকে আবার দেখতে পাচ্ছি আমরা কি ওয়েদারিং এবং ইরোশনের ফলে, ডিপোশনের ফলে আবার সেডিমেন্ট হতে পারে, আবার পাললিক শিলা হতে পারে। অর্থাৎ পাললিক শিলা থেকেও কিন্তু পাললিক শিলা হতে পারে। এবং এখান থেকে দেখুন পাললিক শিলাও কিন্তু ডাইরেক্ট মেল্টিং হয়ে ম্যাগমা হতে পারে, আবার পাললিক শিলা কিন্তু রূপান্তরিত হয়ে মেল্টিং হয়ে ম্যাগমা হতে পারে। এবং এইখানেই কিন্তু এইভাবেই কিন্তু চক্রাকারে কিন্তু শিলার গঠন এবং শিলার ধ্বংস চলছে এবং একটা ব্যালেন্স রেখে চলেছে। এটাকেই বলছি আমরা কি রক সাইকেল। আমরা যদি ছবিটা একটু দেখে নেই তাহলে আমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। আর ছবিতে এই তীরচিহ্নগুলো দেখে কিন্তু গুলিয়ে ফেলার কোনো উপায় নেই। কারণ কি, আমরা প্রথমে এই টেবিলে লেখাগুলো আমরা লিখে নেব, তারপর অ্যারো চিহ্নগুলো কিন্তু আমরা নিজের থেকে লাগাতে পারি। কারণ আমরা খুব সহজভাবে জানি ম্যাগমা থেকে ঠান্ডা হয়ে ক্রিস্টালাইজেশন হচ্ছে, তারপর তৈরি হবে আগ্নেয় শিলা। আগ্নেয় শিলা থেকে কোন দিকে তীরচিহ্নগুলো যাবে আমরা খুব ভালো করে জানি। আগ্নেয় শিলা সরাসরি মেল্টিং হয়ে আবার ম্যাগমা হতে পারে, আগ্নেয় শিলা আবার হিট প্রেসারে আবার রূপান্তরিত শিলা পরিণত হতে পারে, আগ্নেয় শিলা থেকে কিন্তু আবার পাললিক শিলাও তৈরি হতে পারে। খুব সহজভাবে কিন্তু আমরা এভাবেই কিন্তু এই শিলার উৎপত্তি ধরনগুলো আমরা মনে রাখতে পারি। এখানে একটা জিনিস আমি হয়তো কম আলোচনা করে বেরিয়ে গেলাম, সেটা হচ্ছে যে শিলার যে প্রকারভেদগুলো রয়েছে এগুলো খুবই সহজ ব্যাপার, আপনারা প্রচলিত সমস্ত বইয়েই পেয়ে যাবেন, তাই এগুলো নিয়ে আর বিস্তারিত আলোচনা করলাম না। এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়, যে প্রশ্ন উত্তরগুলো নিয়ে আমরা একটা আলাদা এপিসোড নিয়ে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা অনুরোধ, যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।